আজকে আলোচনার বিষয় যেটা থাকছে তোমাদের সিসি 11 থেকে আলোচনা করব। আজকে সিসি 11 থেকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো 6 মার্কসের আজকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো দেখবে তোমাদের সাজেশনে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। সেই সাজেশন থেকে 6 মার্কসের 2 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রোবোস্পিয়ার, অর্থাৎ রোবোস্পিয়ার কে ছিলেন, এই নিয়ে তোমাদের একটা 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দেখো, প্রথমত আমরা একটা গল্প করব, ভাববো যে গল্প পড়ছি, কোনো রকমের পড়া পড়ছি না। অনার্সের এমনিতেই এই বছর 4টা পেপার, একটু চাপ আছে, কিন্তু বিষয়বস্তুগুলোকে যদি আমরা খুব ভালো করে একবার করে বুঝে পড়ে নেই তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে অনেকটাই সোজা হয়ে যায়। প্রথমত রোবোস্পিয়ার কে ছিলেন ইনি? দেখো, প্রথমত ফরাসি বিপ্লবের অন্যতম একজন নেতা ছিলেন রোবোস্পিয়ার। বোঝা গেল, ফরাসি বিপ্লবের একজন অন্যতম নেতা ছিলেন রোবোস্পিয়ার। ঐতিহাসিক ডেভিড থমসন তিনি কি বলেছেন? ডেভিড থমসন বলেছেন যে রোবোস্পিয়ারের মধ্যেই ফরাসি বিপ্লব প্রতিফলিত হয়েছিল, মানে তার মধ্যে দিয়েই যেন ফরাসি বিপ্লবটা জাগ্রত হয়েছিল। এবং ফ্রান্সের বিপ্লবী যারা নেতা ছিল তারা মনে করেছেন যে তিনি ছিলেন একজন স্মরণীয় এবং প্রতীকী। কিসের জন্য? ফরাসি বিপ্লবের একজন প্রতীকী, মানে তার জন্যই যেন ফরাসি বিপ্লবটা হয়েছিল, এরকম বেশ কিছু ঐতিহাসিকরা কিন্তু মনে করেছেন। এইবার প্রকৃত অর্থে তিনি ছিলেন সৎ এবং আদর্শবাদী এবং একজন নির্ভীক রাজনীতিবিদ। বোঝা গেল, প্রথম অবস্থায় তিনি কিন্তু ছিলেন, প্রথম জীবনে তিনি একজন সৎ মানুষ ছিলেন, একজন আদর্শবাদী মানুষ ছিলেন এবং একজন নির্ভীক রাজনীতিবিদ, যে কোনোদিনও ভয় পেত না, এরকম একজন আদর্শবান, নিষ্ঠাবান, একজন সৎ মানুষ কিন্তু প্রথম জীবনে ছিলেন। তো রোবোস্পিয়ার ছোটবেলা অর্থাৎ বাল্যকালেই তার বাবা এবং মাকে হারিয়েছিল এবং বাবা মাকে হারিয়ে চার্চের এক বিশপের কাছে তিনি মানুষ হয়েছিলেন এবং শিক্ষা শেষ করার পরেই কিন্তু তিনি আইনজীবীর কাজটাকে বেছে নিয়েছিলেন। 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভার প্রতিনিধি হিসেবে তিনি কিন্তু রাজনীতির মঞ্চে কিন্তু তার হাতে খড়ি বা রাজনীতির মঞ্চে তিনি প্রবেশ করেছিলেন, আমরা এটা বলতে পারি। এবং একের পর এক ঘটনার মধ্যে দিয়ে বা একের পর এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে তিনি কিন্তু ক্ষমতার শীর্ষে আহরণ করেছিলেন। মানে একেবারে রোবোস্পিয়ার কয়েক বছরের মধ্যেই ক্ষমতার একবারে শীর্ষতে তার কিন্তু স্থান বা অবস্থান হয়েছিল, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে আমরা প্যারাগ্রাফটা চেঞ্জ করে আমরা ইজিলিভাবে প্রথমে দুটো প্যারাগ্রাফ পড়লাম। প্রথম প্যারাগ্রাফে তিনি ছিলেন ফরাসি বিপ্লবের একজন অন্যতম নেতা। ডেভিড থমসন কি বলেছেন, বিপ্লবী নেতারা কি বলেছেন তার সম্পর্কে সেটা জানলাম। তিনি প্রথম জীবনে নির্ভীক, সৎ, একজন আদর্শবাদী রাজনীতিবিদ ছিল, সেটা সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা জানলাম তিনি ছোটবেলায় বাল্যকালে বাবা মাকে হারিয়েছিল, হারিয়ে ফেলার পর তিনি একজন বিশপের কাছে মানুষ হয়েছিল এবং শিক্ষা শেষ করার পরে তিনি একজন আইনজীবীর কাজ নিয়েছিল। 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভার প্রতিনিধি হিসেবে তিনি রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেছিল। এরপর একের পর এক ঘটনার মধ্যে দিয়ে তিনি কিন্তু রাজনীতির একেবারে শীর্ষ বিন্দুতে বা একেবারে শীর্ষে কিন্তু অধিষ্ঠিত নিজেকে করেছিলেন। এবার তিনি রুশোর দার্শনিক তত্ত্বে কিন্তু বিশ্বাসী ছিলেন। মনে রাখবে এটা, রোবোস্পিয়ার কিন্তু রুশোর দার্শনিক তত্ত্বে বিশ্বাসী ছিলেন এবং তিনি সমষ্টির ইচ্ছাকেই কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বলে মেনে নিয়েছেন বা মনে করেছেন। তিনি মনে করেছেন কি, যে সমষ্টির ইচ্ছাই হলো সব কিছু, এর ওপরে আর কোনো কিছু থাকতে পারে না, মানে জনগণ যা মনে করে সেটাই কিন্তু মানুষকে মেনে চলা উচিত বলে তিনি মনে করেছেন। এই জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য তিনি কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থাও গ্রহণ করতে কিন্তু কোনো দ্বিধা করেননি। এইভাবে তিনি জনগণের নেতৃত্ব নিয়ে বা জনগণকে পাশে নিয়ে তিনি কিন্তু আইনসভাটাকে নিজের বশীভূত করেছিলেন। তাহলে এইবার সে কিন্তু সমস্ত মানুষকে নিয়ে সবাইকে একত্রিত করে সে কিন্তু নিজের ক্ষমতাটা প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা এটা জানতে পারি। এইবার দেখবে যে এখনকার বর্তমানকালের নেতা নেত্রীদেরও আমরা লক্ষ্য করতে পারি যে তারাও কিন্তু যথেষ্টভাবে জনগণের কাজ করব, জনগণের পাশে থাকব, জনগণের সেবা করব, এই প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে কিন্তু ভোটটা আদায় করে নেন এবং ভোটটা চলে গেলেই কিন্তু যেন মনে হয় তিনি একজন অষ্টারম্ভা মানুষ হয়ে গেছেন এবং তারপরে জনগণের জন্য যেন তার কিছু করণীয় নেই। এটা যে কোনো, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা তুলে ধরছি না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি এটাই যে জনগণের সাপোর্ট নিয়ে যখন কেউ একজন ক্ষমতার শীর্ষে পৌঁছায় তখন তার কখনোই ভোলা উচিত নয় যে জনগণের জন্যই তো আমি,
আজকে জনগণই তো আমাকে সেই জায়গাটায় প্রতিষ্ঠিত করেছে। আমি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথাই বলি, সেখানে দেখেছো যে শেখ হাসিনাকে কীভাবে তার গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানে যদি নেতা বা নেত্রী হয়ে মনে করে যে আমি জনগণের সরকার, আমি জনগণের জন্য যদি না করি, তাহলে জনগণ আমাকে যে সরিয়ে ফেলতে পারে বা জনগণ আমাকে যে আমার ক্ষমতা থেকে নিচে নামিয়ে নিতে পারে, এই কথাটা কিন্তু তোমাকে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে রোবসপিয়ার জনগণের সমস্ত কিছু নিয়ে জনগণকে পাশে নিয়ে তিনি কিন্তু আইনসভাটাকে তার নিজের বশীভূত করে নিয়েছিলেন, এটা আমরা বুঝতে পারি। এইবার আমরা পরবর্তী যে ধাপটা জানবো যে রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন ক্লাবের একজন অন্যতম নেতা এবং তার জন্য সংখ্যালঘু জ্যাকোবিন দল একটা সময় ক্ষমতায় এসেছিল এবং জাতীয় সম্মেলনে ক্ষমতাও দখল করেছিল। তো বক্তা হিসাবে রোবসপিয়ার খুব একটা বেশি দক্ষ ছিল না, কিন্তু তার চারিত্রিক দৃঢ়তা কিন্তু জনগণকে একটা সময় আকৃষ্ট করেছিল। ব্যাস, এবার কিন্তু যখন জনগণ তার সাপোর্টে চলে এলো পুরোপুরি, তার সমস্ত ক্ষমতা কিন্তু কুক্ষিগত হয়ে গেল, তখন কিন্তু রোবসপিয়ার কি করলো, তখন বুঝে গেল এখন তো আর আমার কোনো ব্যাপার না, আমি তো এখন যা খুশি তাই করতে পারি, কারণ আমার তো এখন ক্ষমতা আছে। এইভাবে তিনি কি করলো, সন্ত্রাসের শাসন শুরু করলো এবং তিনি কি করলো, দেশ মানে তোমার হচ্ছে এমন কঠোরতম শাসন প্রবর্তন করলো যেন তার যে সামান্যতম সমালোচক যারা ছিল সেই সমালোচকদেরও কিন্তু গিলোটিনে একটা সময় পরে হত্যা করেছিল। জানো গিলোটিন কি ধরনের যন্ত্র? গিলোটিন এমন এক ধরনের যন্ত্র, সাপোজ মনে করো এটা একটা ধাতব প্লেট, এবার এই ধাতব প্লেটের ওপরে একটা ব্লেড টাইপের একটা বিশাল ধারালো টাইপের একটা অস্ত্র রাখা হতো বা যন্ত্র রাখা হতো এবং এখানে একটা মানুষকে বেঁধে শুয়ে দেওয়া হতো, ওই জিনিসটা জোরে উপর থেকে ফেলা হতো, একদম গলার থেকে একদম ধর পুরো আলাদা হয়ে যেত। এইভাবে করে রোবসপিয়ার কয়েক মাসের মধ্যেই কিন্তু হারবার্ট, ডাল্টন এবং হারবার্ট ও ডাল্টনের যারা অনুগামী ছিল, মানে এরা ছিল নেতা ফ্রান্সের, এদেরকেও যেমন ওই গিলোটিন যন্ত্রে হত্যা করেছিল এবং তার সাথে সাথে এদের অনুগামী যারা ছিল তাদেরকেও কিন্তু গিলোটিন যন্ত্রে হত্যা করেছিল। এইভাবে কয়েক মাসের মধ্যেই প্রায় 1300 মানুষকে গিলোটিন যন্ত্রে হত্যা করেছিল কিন্তু রোবসপিয়ার। মানে আমি যদি আমার আলোচনা শুনতে ভালোবাসি, আমার ভালো কথা শুনতে ভালোবাসি, তাহলে আমাকে কিন্তু আমার যারা সমালোচনা করে তাদের থেকেও কিন্তু তাদের কথাটা শুনতে হবে আমাকে। তাহলে আমাকে যেমন কিছু মানুষ ভালো বলবে, আবার কিছু মানুষ কিন্তু আমাকে খারাপ বলবে। তাহলে আমি যেমন ভালো শোনার জন্য অভ্যস্ত, একইভাবে কিন্তু আমাকে খারাপ শোনার অভ্যাসটাও কিন্তু তৈরি করতে হবে, তা না হলে কিন্তু সমাজে টিকে থাকতে পারা যাবে না। কারণ কিছু মানুষ আমার ভালো চাইলে কিছু মানুষ কিন্তু অন্ততপক্ষে আমার কিন্তু খারাপ চাইবেই চাইবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবাই মানুষ কিন্তু সবার ভালো চায় না, কিছু মানুষ যদি তোমার ভালো চায় কিছু মানুষ তোমার খারাপ চাইবেই, এটাই কিন্তু সমাজ, এইভাবে করেই তোমাকে চলতে হবে। তো যাই হোক, রোবসপিয়ার যদি সেই সমালোচনাটা মেনে নিতে পারতো তাহলে কিন্তু এতটা হতো না, কিন্তু যেহেতু তার সমালোচনা যে করতো তাকেই কিন্তু খারাপ নজরে দেখতো এবং তাকেই গিলোটিন যন্ত্রে হত্যা করতো। তো বললাম কয়েক মাসের মধ্যেই প্রায় 1300 মানুষকে তিনি গিলোটিন যন্ত্রে হত্যা করে সন্ত্রাসকে কিন্তু মহাসন্ত্রাসে পরিণত করেছিল। এভাবে আমরা দেখতে পারি যে ক্ষমতাকে তিনি মহাসন্ত্রাসে পরিণত করেছিল এবং শেষ পর্যন্ত কি করেছিল, জনগণ তো আর অত্যাচার দীর্ঘদিন ধরে সহ্য করবে না, একদিন দুদিন 3 দিন 4 দিন কতদিন অত্যাচার সহ্য করবে? জনগণ কিন্তু চিরজীবনের জন্য অত্যাচার সহ্য করার জন্য আসেনি। তাহলে কি হয়েছে, একটা সময় পরে ওই যে একটু আগে দুজন নেতার নাম নিলাম ফ্রান্সের, একজন নাম হারবার্ট, একজন নাম হচ্ছে ডাল্টন, তাদের যে অবশিষ্ট অনুগামী যারা ছিল তারা গোপনে রোবসপিয়ারের এগেনস্টে ষড়যন্ত্র শুরু করেছিল। যেমন করে রোবসপিয়ারকে সরাতে হবে, যেহেতু তিনি সন্ত্রাসকে মহাসন্ত্রাসে পরিণত করেছে, ফ্রান্সে একের পর এক জনগণকে তিনি এই গিলোটিন যন্ত্রে মারছে। তো এইভাবে যখন জনগণ জানতে পারলো তার কুৎসিত একটা রূপ রয়েছে, তখন কিন্তু জনগণ তার পাশ থেকে সরে দাঁড়ালো। সাকুলোর থেকে শুরু করে যারা যারা ছিল প্রত্যেকেই কিন্তু রোবসপিয়ারের পাশ থেকে সরে দাঁড়ালো এবং হারবার্ট এবং ডাল্টনের অবশিষ্ট অনুগামীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে, অর্থাৎ ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে রোবসপিয়ারকে ধরে বেঁধে তার গিলোটিন যন্ত্রে তাকেই কিন্তু শেষ পর্যন্ত হত্যা করেছিল। অর্থাৎ তার গিলোটিন যন্ত্র কথাটা ভুল বললাম, কারণ ডক্টর গিলোটিন এটা বানিয়েছিল, কিন্তু রোবসপিয়ার এই যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসী শাসনটাকে কায়েম রেখেছিল। কিন্তু রোবসপিয়ারকে হত্যা করার পরে তার গিলোটিন যন্ত্রে, অর্থাৎ তিনি যেভাবে নিরঙ্কুশ শাসন চালিয়ে যাচ্ছিল, এইভাবে কি করেছিল, তারই যন্ত্রে, তার যে মৃত্যু ফাঁদ ছিল এই যন্ত্রে তাকেই হত্যা করে শেষ পর্যন্ত কিন্তু এই সন্ত্রাসের শাসনের কিন্তু অবসান ঘটানো। এই হচ্ছে রোবসপিয়ার সম্পর্কে একটা গল্প আমরা জানলাম এবং এই গল্পটাই কিন্তু পরীক্ষায় যদি লিখে আসো তাহলেই কিন্তু তোমাদের 6 মার্কসের মধ্যে আশা করছি 4-5 নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো, এই ক্লাসটা রোবসপিয়ারটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার।
কারো কোনো কনফিউশন রোবোস্পিয়ার নিয়ে? এনিওয়ান এনি প্রবলেম রোবোস্পিয়ার নিয়ে? তোমাদের গ্রুপে সর্বমোট 15 জন, তার মধ্যে আজকে ক্লাস করছে মাত্র 4 জন। বাহ, ভেরি গুড। কোনো ব্যাপার না, আমি এটাকে রেকর্ড করে নিচ্ছি। যারা করতে পারছে না বা আজকে যারা করতে পারেনি তারা অবশ্যই রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবে, যেন দেখে নিতে পারবে। আর এটা ইউটিউবেও দেওয়া হবে, ইউটিউবের থ্রুতে, যেহেতু স্পেস কম, খুব আমাদের নিজস্ব স্পেস খুব কম আছে, নিজস্ব অ্যাপ্লিকেশন রেডি হচ্ছে, অ্যাপ রেডি হচ্ছে, এবং এই অ্যাপ রেডি হলে পরে আমরা নিজস্ব স্পেস পেয়ে যাবো। যেহেতু এই স্পেসটা আমাদের কাছে সম্ভব নয় এত কিছু স্টোরেজ করা, যেহেতু আমরা এটা ইউটিউবের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা স্টুডেন্টরা ইউটিউবের মাধ্যমে দেখছো এই ক্লাসটি, তারা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা দেওয়া আছে। তো তোমাদের এই কয়েকদিনের মধ্যে যে আমি দেখবে যে তোমাদের অলরেডি DSE 1 পেপার, DSE 2 পেপারের সাজেশন অলরেডি পুরো প্রোভাইড করা হয়ে গেছে, কিছু নোটসপত্র ম্যাক্সিমাম প্রোভাইড করা হয়েছে। তোমাদের দেখবে যে আমি CC 11-এর অলরেডি 3 মার্কসের এবং 6 মার্কসের সাজেশন প্রোভাইড করে দিয়েছি। কাল পরশুর মধ্যে 12 মার্কসেরও সাজেশন চলে যাবে, এবং তার সাথে সাথে দেখবে যে কমসে কম 20খানা নোটসও আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি 3 মার্কসের, তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। এবং তার সাথে সাথে আজকে অলরেডি 2টো নোটস আমি কিন্তু অলরেডি প্রোভাইড করে দিলাম তোমাদের 6 মার্কসের জন্য। এইভাবে ধাপে ধাপে তোমাদের নোটসগুলো যেতে থাকবে। তোমরা মানে আমি যেভাবে দিয়ে যাবো তোমরা পড়ে শেষ করতে পারবে না, আমি বলছি, এতটা স্পিডে আমি কাজ করছি এই বছর। আজকে মাত্র 20 দিন হলো তোমাদের ক্লাস শুরু হয়েছে, তাতে আমি 3টে পেপারের সাজেশন বলতে গেলে মোটামুটি কমপ্লিটের দিকে। খালি 12 মার্কসেরগুলো দিলে আমাদের CC 11ও সাজেশন কমপ্লিট। তোমরা সাজেশন আমি প্রথমে এই কারণেই দিয়েছি যে তোমরা যারা আছো, যারা 5th সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, সেহেতু পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়, তোমরা যেন প্রথম থেকেই একদম সাজেশন মোতাবেক পড়াশোনাটা করতে পারো, যার জন্য কিন্তু আমি এই সাজেশনটা আগেই করে দিয়েছি, যেন কোনো প্রশ্ন বাদ না যায়, তোমরা যেন প্রথম থেকেই ধারাবাহিকভাবে সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারো জিনিসগুলোকে, সেই কারণেই কিন্তু আমি দিয়েছি। এবং সাজেশন ওয়াইজ যে নোটসগুলো হবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। এনি প্রবলেম? রোবোস্পিয়ার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে।